রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছে গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ। একটা ছোট্ট বাচ্চা নিয়ে সে চিকিৎসা নিতে পারে না, কারো পা নাই। এই আন্দোলন যদি রাষ্ট্রের জন্য করে থাকি, রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। দাবি দেওয়ার নামে সক্রিয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক করলেন তারেক রহমান। ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, ভাষা আন্দোলনের চেতনায় সফল হয়েছে জুলাই বিপ্লব। বিশ্ব ইজতেমা ইমান আমল নিয়ে বয়ান, সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। মধ্যরাতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। বলেন, দীর্ঘদিন চিকিৎসার নামে হাসপাতালে ভর্তি থাকলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসকরাও খোঁজ নেন না বলে অভিযোগ করেন তারা। বলেন, আহতদের ক্যাটাগরি ধরে বৈষম্য করা হচ্ছে, সকলকে সমানভাবে দেখার অনুরোধ করেন তারা। বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সাহসী বীরদের স্বীকৃতি থাকলেও জুলাই আগস্টের আন্দোলনকারীদের কোনো স্বীকৃতি নেই। তাই অবিলম্বে আহতদের স্বীকৃতি দিতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অবরোধকারীরা। জুলাই আগস্টে আমরা যে আন্দোলন করেছি, এই আন্দোলন যদি রাষ্ট্রের জন্য করে থাকি, রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন, আমাদের যোগ্যতা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করুন, আর কিছু চাই না। না পাচ্ছি পুনর্বাসন, না পাচ্ছি চিকিৎসা, কি পাচ্ছি আমরা? আমাদের এখন একটাই দাবি, আমাদের অধিকার ফিরিয়ে দেখ। আমরা এক ফ্যাসিস্ট সরকারকে সরাইছি, আর এক ফ্যাসিস্ট সরকার আর এক রাজনৈতিক চাল আমাদের উপরে, আমাদের আহত যারা আছে তাদের উপরে দালালি চক্র হিসাবে তারা ঘেরাও করতেছে ফ্যাসিস্ট সরকারের মতন। আমাদের সহকর্মী শামীম রেজা আছেন এই মুহূর্তে আগারগাঁওয়ে ঘটনাস্থলে। সরাসরি যাচ্ছি তার কাছে। শামীম, এখনো কি অবস্থা এবং এই যে আহতরা তাদের চিকিৎসা নিয়ে আসলে কি বলছেন তারা? যেসব শিক্ষার্থী এবং সাধারণ জনতা আহত হয়েছিলেন তারাই আসলে আগারগাঁওয়ের এই সড়ক অবরোধ করেছেন। তারা দাবি করছেন তারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এছাড়াও তারা আরও কয়েকটি দাবিতে আসলে সড়ক অবরোধ করেছেন। তারা বলছেন যে তাদের এখানে দীর্ঘদিন ধরে যে তারা চিকিৎসা নিলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এমনকি অনেকেই বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসকদেরও দেখা পাচ্ছি না, আমরা ভর্তি থাকলেও আমাদের পায়ে যন্ত্রণা, চোখে যন্ত্রণা, অথচ তারা চিকিৎসকের শরণাপন্ন হতে পারছেন না, এমন দাবি করছেন তারা। এছাড়াও তারা বলছেন যে নানা সময় আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এসব আন্দোলন সংগ্রাম যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের একটা স্বীকৃতি আছে, অথচ আমরা জীবনের ঝুঁকি নিয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নেই। এছাড়াও তারা বলছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে ক্যাটাগরি আকারে আসলে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, যেটা একটা বৈষম্য। তারা বলছেন যে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, অথচ আমাদের সাথেই সরকার বৈষম্য করছে। এই বৈষম্য থেকে তারা দ্রুতই সরকারকে বের হয়ে তারা দাবি করছেন যে দ্রুতই যেন আসলে সবাইকে সমানভাবে দেখা হয়। তারা বলছেন যে যাদের হাত হারিয়েছে তারা একভাবে অর্থ সহায়তা পাচ্ছেন, যারা পা হারিয়েছেন তারা একভাবে পাচ্ছেন, যারা চোখ হারিয়েছেন, যারা মারা গেছেন, নিহত হয়েছেন তারা আরেকভাবে পাচ্ছেন। এই বৈষম্য আসলে তারা চাচ্ছেন না। তারা বলছেন সব বৈষম্য দূর করে তাদেরকে সমানভাবে অর্থ সহায়তা করা। একই সাথে তারা বলছেন তারা পুনর্বাসনের আহ্বান জানান সরকারের প্রতি। তারা বলছেন যেহেতু কেউ পা হারিয়েছি, কেউ চোখ হারিয়েছি, এই মুহূর্তে স্বাভাবিক জীবনে তাদের পক্ষে ফেরাটা খুবই কঠিন। এজন্য
তাদেরকে যথাযথ পুনর্বাসনের কথা বলছেন। তারা বলছেন যে আমাদেরকে আসলে এমনভাবে পুনর্বাসন করা হোক যেন আমরা স্ত্রী সন্তান পরিবার নিয়ে ভালোভাবে বসবাস করতে পারি। তারা আসলে যারা নানা অভিযোগে যারা সড়ক অবরোধ করেছেন, আসলে বিকাল থেকে আসলে তারা নানা অভিযোগে সড়ক অবরোধ করেন। এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে বিকালের দিক থেকেই প্রথমে তারা বিক্ষোভ করেন এবং মধ্যরাতে তারাই যখন সড়কে অবস্থান নেন, এ সময় পঙ্গু হাসপাতাল থেকেও যারা আহত ছিলেন তারাও তাদের সাথে এসে এই আন্দোলনে একত্রতা ঘোষণা করে সম্মিলিতভাবে তারা অংশ নিয়েছেন এই আন্দোলনে এবং তারা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান সমস্ত বৈষম্য দূর করে তাদেরকে যেন যথাযথ চিকিৎসা পুনর্বাসন এবং তাদের যেসব দাবিগুলো তারা বারবার জানিয়ে আসছেন সরকারের তরফ থেকেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানান তারা, অথবা তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন এমনটাই বলছেন আন্দোলনের অংশগ্রহণকারীরা। নিশ্চয়ই স্বামী, আপনি দুটি হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করবেন যে তাদের এই চিকিৎসা না পাওয়ার অভিযোগ কতটুকু সত্য, সেটা নিশ্চয়ই আপনি জানতে চাইবেন হাসপাতালের কাছে। অনেক ধন্যবাদ। শামীম রেজা জানাচ্ছিলেন আগারগাঁও থেকে। ষড়যন্ত্রকারীরা বসে নেই, নানান দাবি দেওয়ার নামে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি একমাত্র দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে পারে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দলের নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ সময় ছাত্রদের অযথা সংঘাতমূলক কোনো বক্তব্য রাজনীতিতে না আনার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সমালোচনা করেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি আর লুটপাট নিয়ে, স্বাগত জানান ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগের। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে। সভায় কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা জানান বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুল বলেন, মানুষ আইনের শাসন ও ন্যায় বিচার প্রত্যাশা করে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না, আমরা আর গুম হতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই, আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা আর সাধারণ মানুষের উপর কোনো অত্যাচার করা দেখতে চাই না। বন্ধুগণ, কুমিল্লার ঘটনায় শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করে নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যুবদল নেতা হত্যার ঘটনায় মানুষ হতাশ হয়েছে। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। বিএনপি নেতাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। দলীয় নেতাদের সাবধান করেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপিতে অনুপ্রবেশ না করানোর।
আরিফ জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তৌহিদুরের মরদেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ওই এলাকায়। শোকের মাতম আর আহাজারিতে ভারী কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের পরিবেশ। সেই শোককেই পুঁজি করে যুবদল নেতা তৌহিদুরের মরদেহ নিয়ে স্বজন স্থানীয়দের এই বিক্ষোভ। পরিবার জানায়, বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে। পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর। নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন। স্বজনদের অভিযোগ, হেফাজতে মারধর করা হয়েছে তাকে। সময় আসছে এরা আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। আমি বলছি আমার মোবাইলগুলো কেন নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক। আমাদের তো বিশ্বাস আছে আমাদের সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, দেশের মানুষের তো ওনারা তো প্রোটেকশনই দিচ্ছে, ওনারা তো প্রোটেকশন দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস ওনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোমতীর আইল থেকে উদ্ধার করা হয় তৌহিদুরকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সকাল 11টায় আমাকে ফোন দিয়েছে যে এরা ফোন দিতে অভিযান পাঠিয়ে আছে, এটা বাড়ি পুলিশ টিম লাগবে। ঠিক আছে, ডিউটি অফিসের মাধ্যমে পুলিশ টিম পাঠিয়ে দিয়েছি। তো আমার অফিসার ওখানে যা দেখে যে এই যে আপনার বিক্রম চৌধুরী ইসলাম অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তো বলছে ভাই আমাকে বললো স্যার এই ঘটনা। আমি বললাম দ্রুত হাসপাতাল নেন, সেনাবাহিনী হেল্প নিয়ে হাসপাতাল নেন। যুবদল নেতার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি সকলের। যেহেতু করছে, আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে। এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। আমাদের বক্তব্য একটাই যে এটার ন্যায় বিচার আমরা চাই। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তৌহিদুরের মরদেহ। স্বজনরা জানায়, চট্টগ্রামে চাকরি করতেন 4 কন্যা সন্তানের জনক তৌহিদুর। বাবা মারা যাওয়ায় কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে যান তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। 21-এর হার না মানাকে চেতনা সঙ্গী করেই জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়ে বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ঘুরে এলো বাঙালির প্রাণের উৎসব অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির আয়োজনে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস। দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ বক্তব্যের আগে প্রধান উপদেষ্টার হাত থেকে পদক গ্রহণ করেন শিল্প সাহিত্যে অবদান রাখা কবি ও সাহিত্যিকরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, 21 মানে হার না মানা, 21 মানে জেগে ওঠা। সেই চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে সফল করেছে সাধারণ মানুষ। এ সময় তিনি অভ্যুত্থানের সহিত সবাইকে স্মরণ করেন। বলেন, গণ অভ্যুত্থানের অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকা দেয়াল চিত্রগুলো এখন ঐতিহাসিক দলিল। সেগুলো বুকে ধারণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মেলায় এসব দেয়াল চিত্র উপস্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
গুণগত প্রতিযোগিতা সৃষ্টি ও আগ্রহ বাড়াতে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জানান অন্তর্বর্তী সরকার প্রধান। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। বক্তৃতা পর্ব শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন 2025 সালের বইমেলার। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিদের স্রোত ময়দান প্রাঙ্গণে। আজ সকাল 9টায় মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করবেন। এর আগে দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে ব্যস্ত সময় পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আলফাজ হোসেন রানার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। আমি আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি, মানুষ আসলে বহুত বড় আজীব সৃষ্টি। তুরাগ তীরে ইজতেমা মাঠে মুসল্লিরা অবস্থান করছেন নির্ধারিত জায়গায়। কেউ বসে বয়ান শুনছেন, কেউ বা ব্যস্ত রান্না বান্নায়। নামাজ ঠিক হয়ে গেল, তার যাবতীয় সমস্ত আমলটা ঠিক হয়ে গেল। দিনব্যাপী বয়ান করেন দেশ বিদেশের প্রখ্যাত মাওলানারা। ইসলামের দাওয়াতের পাশাপাশি পরকালে শান্তি লাভের আশায় বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা। দীর্ঘ সময় ঈমান আমলের সম্পর্কে আলোচনা হয়। এই ঈমান আমলে আলোচনা হইলে মানুষের মনে প্রশান্তি আসে। শান্তির ধর্ম ইসলাম, কোনো অশান্তি কোনো কিছু চায় না, শান্তি চায়। নিজেরা দুনিয়াতেও শান্তি পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি, একটি উদ্দেশ্য নিয়ে। আর এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের চোখে মুখে। কষ্ট তো কিছু ওই বুঝে কষ্ট হলে আইতে যে কষ্টের সমস্যাটা লেগে কষ্ট না দিনটা হাসিল হয় না। আমার যদি ভিতরটা ঠিক হয়, কলবটা ঠিক হয়, ইমানটা ঠিক হয়, তাহলে আমার আমল সুন্দর হয়ে যাবে। এখানে এটাই বুঝতেছে। বলেন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এই মেহনত। তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে, চলছে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম। কাল আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপের ইজতেমা। ইজতেমায় রক্তপাত হবে এমন গুজবের বিষয়েও কথা বলেন আয়োজক কমিটি। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে ইজতেমার পরিবেশ। বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আখেরি মোনাজাতের সময় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আদর্শ নেতৃত্ব পরিবর্তন না করলে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই। নিজস্ব ভোট ব্যাংক যাই থাকুক না কেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যও আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে না দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে এই রাষ্ট্রবিজ্ঞানী। 5 আগস্টের গণঅভ্যুত্থান বদলে দিয়েছে অনেক কিছু। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর দলীয় প্রধান শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতা দেশ ছাড়া, পলাতক কিংবা আত্মগোপনে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে বিক্ষোভ, অবরোধ ও হরতালের কর্মসূচি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে দলটি। ফলে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি। অধ্যাপক আলী রিয়াজের 4 শর্তে আওয়ামী লীগ ফিরতে পারে মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারপর একটা ফৌজদারি ব্যবস্থা আছে এই দেশে। আমি যদি হত্যা করে থাকি, কেউ যদি হত্যা করে, তার বিচার হতে হবে না, আদর্শ পরিত্যাগ করতে হবে। এই পরিবারের কারণে আপনি দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সংগঠনের ভেতর বাইরের দেশ রাষ্ট্র সব একাকার করে দেশ লুটপাট করেছে। এদেরকে আপনি যদি সংগঠনে রাখেন, যে কোনো প্রক্রিয়ায় তারা আবার ক্ষমতায় আসবে। সেই জন্য আমি বলছি এদেরকে বাদ দিতে হবে।
জুলাই আগস্ট সহ গেল ১.৫ দশকে যে হত্যা, গুম, খুন হয়েছে তার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আলী রিয়াজ। বলছেন এই বিচার শেষ না করে নির্বাচনেরও বিপক্ষে তিনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে যুক্ত হবে? নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আগে বিচারটা করতে হবে। পুলিশ আইন ভঙ্গ করে হত্যাকাণ্ড পরিচালনা করার রিপোর্ট দিচ্ছে হোম মিনিস্টারের কাছে। তিনি নির্বিকারভাবে সেটা দেখছেন এবং প্ররোচনা দিচ্ছেন। তো এই প্ররোচনা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি তার বিচার না করে কি করে আমি অগ্রসর হব? আলোচনায় আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা। হলেও সেক্ষেত্রে আওয়ামী আদর্শের ভোটাররাই বা কোথায় যাবেন? জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদের সমর্থন ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তার অর্থে কি নাৎসিদেরকে যুক্ত করা হয়েছে? যুক্ত তো করা হয়নি। ৩রা নভেম্বর একটা সাংবাদিক সম্মেলনে সুস্পষ্ট করে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়ে বলেছে যে আমরা কাদের সাথে কথা বলবো, কাদের সাথে কথা বলবো না। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তি, সংগঠন, সংস্থা, কথা বলবো না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অসন্তোষ আছে তার। প্রয়োজনে এই বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আলী রিয়াজ। বিচার প্রক্রিয়াটা যেন আইসিসি নিয়ে যাওয়া হয়। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা। অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর। গত ২৫ বছরের চেয়ে আরও বেগবান ও প্রাণবন্ত হবে নতুন পথে চলা। ২৬ বছরের পদার্পণ উপলক্ষে এমনই প্রত্যাশা করেছেন যুগান্তর কর্তৃপক্ষ ও শুভানুধ্যায়ীরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পরিবার সহ কয়েকটি পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় যমুনা গ্রুপের পক্ষ থেকে। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে যুগান্তর। ১-২ করে সিকি শতাব্দী পার করল জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটি। স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের প্রত্যাশিত পথ, সাদাকে সাদা, কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়ে এগিয়েছে যুগান্তর। ২৬ বছরে পা দেয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এসেছিলেন সরকার, রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। ২০০১ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকপ্রিয়তা অর্জন করে যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ, আকর্ষণীয় ফিচার আর দেশখ্যাত লেখকদের লেখনীতে বরাবরই সমৃদ্ধ এই দৈনিকটি ২.৫ দশকের পথ চলায় পাঠকের আস্থা ও ভালোবাসা সাহস জুগিয়েছে যুগান্তর কর্মীদের। যে সময়টিতে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। একটি নির্বাচিত সরকারের পরে বাংলাদেশে একটা পলিটিক্যাল অর্ডার, ডেমোক্রেটিক অর্ডার, একটা মুক্ত পরিবেশে যুগান্তর তার কাজ করতে পারবে আগামী দিনে, সেটা আমরা আশা করছি। চরম কঠিন সময় আমরা দেখেছি নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি যুগান্তর কিন্তু আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী জনতার পাশে ছিল। রাজধানী ঢাকা কিংবা প্রান্তের কোনো জেলা বা উপজেলা সবার খবর তুলে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয় যুগান্তর। শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে বরাবর মানুষের কথা বলতে চেয়েছে পত্রিকাটি। আমি কোনোটা কখনো দেখিনি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো খবর তৈরি হতো, এবং এই বিগত সময়ে এত ফ্যাসিবাদীর মধ্যেও তারা চেষ্টা করেছে যে সত্যটুকু বের করতে। পুরো ১৫ বছরে বাংলাদেশে জার্নালিজমের মিনিমাম ফ্রিডম ছিল না, সেখানে যুগান্তর খুবই সম্মুখভাগের একটা যোদ্ধা ছিল এবং তারা চেয়েছে তাদের জার্নালিজমের ইন্ডিপেন্ডেন্সটা রাখতে। নানা চড়াই উতরাই বাধা বিপত্তি ডিঙিয়ে সত্য প্রকাশে যুগান্তর এখন টকবগে সাহসী যোদ্ধা। সবার উপরে যুগান্তরের হলো দেশের জনগণ এবং দেশের জন্য, দেশের জনগণের সঙ্গে সাংঘর্ষিক, দেশের আশা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এমন যা কিছু আছে যুগান্তর তার বিরুদ্ধে লড়বে। শুরু থেকেই যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকে এখনও আছেন, নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই নিরলস চেষ্টা করছেন এই পত্রিকাটিকে জনমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। দেশ আসলে পরিবর্তন দরকার, দেশের পরিবর্তন দরকার, দেশের জনগণ পরিবর্তন চায়। তো আর যুগান্তর এবং যমুনা গ্রুপ সবসময় ভালোর সাথে ছিল এবং থাকবে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, এই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্নদ্রষ্টা, উনি যে কথাগুলি বলে গেছেন, সেগুলোকে সেই দিক সামনে রেখে যাতে সামনের দিকে
আমরা সবাই একসাথে চলতে পারি, যুগান্তর পত্রিকা যাতে আরও অনেক এগিয়ে যায় এই দোয়াই করি, এই প্রত্যাশাই করি। অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় বলিষ্ঠভাবে। প্রত্যাশা করব ভবিষ্যতেও যেন যুগান্তর তাদের সেই সংবাদপত্র পরিবেশনায় তাদের সেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে যাবে। যে বসন্তের স্বপ্ন আমাদের সন্তানেরা দেখিয়েছেন, সেই বসন্ত চির বসন্তে পরিণত হবে। দেশবাসীর কাছে যে নিউজগুলো প্রচার করা প্রয়োজন সেই নিউজগুলো ইনশাল্লাহ যমুনা এবং যুগান্তর এবং যমুনা টেলিভিশন, যমুনার আয়ত্তে যতগুলো মিডিয়া আছে সবগুলো ইনশাল্লাহ প্রচার করবে। প্রতিষ্ঠার দিনে পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় যুগান্তর পরিবারের পক্ষ থেকে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও রাজপথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। 24 ঘন্টার আলটিমেটামেও আসেনি কোনো সিদ্ধান্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বারাসাত ব্যারিগেড টু নর্থ সিটি। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলেও তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। পার হয়েছে আলটিমেটাম, ঠিক বিকেল 4টার পরপরই আবারও রাস্তায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে উত্তাল তিতুমির কলেজ ক্যাম্পাস। পরে পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী বিকেল 4টার মধ্যে দাবি মেনে না নেওয়ায় গুলশান, মহাখালী, লিং রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সরকার যদি আমাদের সাথে এভাবে ব্যবহার করে তাহলে আমরা আমাদের আন্দোলনকে আরো জোরদার করার জন্য আমাদের যা যা কর্মসূচি দেওয়া প্রয়োজন আমরা দিয়ে দেব। সরকারি রাষ্ট্র সাইড থেকে কোনো পজিটিভ কোনো মেসেজ আমরা আশা করতেছি। আর আমাদের একটাই দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয় চাই। মিছিল নিয়ে মহাখালী রেলগেট ঘুরে গুলশান 1 নম্বর গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হয় বিকল্প পথে। প্রশাসন থেকে আমরা কোনো ইতিবাচক আশ্বাস পাইনি, তাই আজকে আমরা গুলশান অবরোধ করেছি। রাষ্ট্র যদি আমাদের এই আন্দোলন সাড়া না দেয় তাহলে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে। গুলশান থেকে ফিরে তিতুমির কলেজের সামনে ব্রিফিং করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের আমরণ অনশন চলছে এবং বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ব্রিফিংয়ে ইজতেমার কারণে রোববার ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে বলে জানায় শিক্ষার্থীরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে জাতীয়তাবাদী সমমনা জোট ও এলডিপির সাথে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে স্বাগত জানান নেতারা। পাশাপাশি ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে দলগুলো ঐক্যমত্যে পৌঁছান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ জানায় সভা। আগামী নির্বাচন ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নেয় যুগপৎ আন্দোলন করা দলগুলো। বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিহত হয়েছেন। শনিবার বিকেলে বাংগড্ডা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় রায়কোটে মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছিলেন বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা। বাংগড্ডা বাজার এলাকায় পৌঁছলে তাদের উপর হামলা চালায় আরেক বিএনপি নেতা মোবাশ্বের আলমের অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। গুরুতর আহত হন বেশ কয়েকজন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্মসূচির নামে আওয়ামী লীগ রাস্তায় নামলে দেশের জনগণ সহ সব রাজনৈতিক দল তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাজনীতি শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গত 16 বছর দেশের মানুষের উপর বর্বরতা ও নির্মমতা চালিয়েছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ফ্যাসিবাদ আর ভিনদেশীদের করদ রাষ্ট্রে পরিণত করায় এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশের মানুষ নতুন নেতৃত্ব চায় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন হওয়ার আহ্বান জানান নূর। বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের সেই জাতীয় ঐক্য যেন অব্যাহত থাকে। আমাদের দল মতের পার্থক্য থাকবে, রাজনৈতিক ভিন্নতা থাকবে, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে ঠেকাতে যেন আমরা সবাই এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করি। রাজধানীর ভাসানটেক বাজারে ৩ শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে শীতের সবজি বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। সংগঠনের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে শনিবার বিকেলে শীতের এই সবজি বিতরণ করা হয়। ভাসানটেক, মিরপুর, দারুসালাম, মিরপুর সহ আশপাশের এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে ধারাবাহিকভাবে এই শীতের সবজি বিতরণের কথা জানানো হয়। নেতারা বলেন, তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্রের পাশাপাশি এখন থেকে খাদ্য সহায়তাও দেয়া হবে। শেষ হলো 3 দিনব্যাপী 15তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট 2025। কুর্মিটোলা গলফ কোর্সে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি বিদেশি সহ 684 জন গলফার অংশ নেন। এবার আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম শিকদার। রানার আপ হয়েছেন এয়ার কমোডর মুনিম খান মজলিস। লেডিস উইনার হয়েছেন মিসেস জিন সুক ইউন। কুর্মিটোলা গলফ ক্লাবের পুল সাইডে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। চট্টগ্রামে 5 লাইশ আন্তঃ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। খন্দকারপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে 5মবারের মতো টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম তামা কুমুন্ডি লেন বণিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ সবির উদ্দিন। রূপনগর আবাসিক মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে 8টি দলের অংশগ্রহণের উদ্বোধনী খেলায় 36 রান টার্গেটে ব্যাট করতে নেমে 5 উইকেটে রয়্যাল স্ট্রাইকারকে হারিয়ে জয়ের দেখা পায় ভিক্টোরি ভাইপার্স। চট্টগ্রামের কর্ণফুলীতে শীতকালীন পিঠা উৎসব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে দুরন্ত দুর্বার নামের একটি সামাজিক সংগঠন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ব্রিজঘাট চত্বরে শীতকালীন বিভিন্ন পিঠাপুলি প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন আজিজ হাকিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। ঢাকার কেরানীগঞ্জে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 20 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সকালে ঘাটারচর এলাকায় এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শারমিন ইয়াসমিন। বক্তারা বলেন, অটিজমের আক্রান্ত শিশুদের যত্ন নিতেই অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রম। এই শিশুদের সঠিক পরিচর্যা নিলে তাদের প্রতিভার বিকাশ ঘটবে বলে জানান আয়োজকরা। আমার সব কালেকশন হয়, আমার জন্য সবগুলো থিংস আছে, নিয়ে খেলতে চাই। বিগত 20 বছরে আমাদের বাচ্চাদের অনেক অর্জন রয়েছে। ওরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে অনেক পুরস্কার পেয়েছে। মিক্সড ডিসএবিলিটির উপরে সরকারি পর্যায়ে কিছু স্কুল ছিল। পরবর্তীতে স্কুলটা যখন প্রতিষ্ঠিত হয়, ধীরে ধীরে এখানে সবাই জানতে পারে এবং এখানে তারা ভর্তি হওয়া শুরু করে। পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার 2 আসামির মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার বিকেলে কনকদিয়া ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি হয়। এলাকাবাসীর দাবি, গ্রেফতার এনামুল হক সিপাহী ও জিহাদ মুন্সি এই হত্যায় জড়িত নয়। রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের আসামি করা হয়েছে। দেশে প্রথমবারের মতো ইয়োগা ফেস্টিভ্যালের আয়োজন করেছে নটরডেম কলেজ। 2 দিনব্যাপী আয়োজনের শেষ দিন ছিল আজ। ছাত্রছাত্রীদের মধ্যে ইয়োগা চর্চা উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। ঢাকা ও আশপাশের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন ফেস্টিভ্যালে। প্রযুক্তির এই দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মেধার বিকাশে বিভিন্ন যোগাসন, নৃত্য, চিত্রাঙ্কন সহ নানান প্রতিযোগিতা প্রদর্শনী এই আয়োজন ছিল ইয়োগা উৎসবে। কলেজ পর্যায়ের দেশের প্রথম ইয়োগা মেডিটেশন ক্লাব হিসেবে নটরডেম ইয়োগা মেডিটেশন ক্লাব এমনটির আয়োজনের মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করল। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ইয়োগা এবং মেডিটেশন আমাদের জীবন গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল ডিসিপ্লিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা পড়াশোনায় মনোযোগ দিতে চাই। তো আমরা দেখে খুবই সন্তুষ্ট যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছোট ছোট শিশু এবং আমাদের কলেজ এবং অ্যাডাল্ট অনেকে এখানে অংশগ্রহণ করতে আসছে।
আগামী 7 তারিখের মধ্যে দীর্ঘ সেশন জট দূর করতে উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের আবার হুঁশিয়ারি দিয়েছে 2018-19 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 8 দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করে তারা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানায়, সেশন জটে আটকে থাকা পূর্ণ মূল্যায়নের ফলাফল বিশেষ বিবেচনায় 1-2 বিষয়ের ফলাফল মূল্যায়িত করতে হবে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোতে ভেঙে দিয়ে আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচালনার দাবিও জানায় তারা, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। সফলতার সহিত প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ পার করে আসে এবং চতুর্থ বর্ষে যখন আসে এই শিক্ষার্থীদেরকে 1 বিষয় বা 2 বিষয় ফেল করিয়ে দেওয়া হয়। আসলে কি এরা ফেলের যোগ্য? যে সকল শিক্ষার্থীরা দীর্ঘ সেশন জট পুতুর ফলাফলের কারণে শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবশ্যই নিতে হবে। যদি 7 তারিখের মধ্যে রেজাল্ট দেওয়া না হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ফলাফল বর্জন করব। ভিসা সহজীকরণ সহ আমিরাত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দেশটির মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশন MOHRE এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল। বুধবার বৈঠক করেন MOHRE এর আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খড়ি ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। বিশেষ এই বৈঠকে আলোচনা হয় দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি, ট্রান্সফার সহজীকরণ এবং দেশটিতে বসবাসরত প্রবাসী কর্মীদের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়ে। মালয়েশিয়ায় 1500 থেকে 1700 রিঙ্গিত হল শ্রমিকদের মজুরি। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে নতুন এই বেতন কাঠামো। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলায় শ্রমিকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। কর্মচারীদের চাহিদা ও নিয়োগকারীদের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। 5 জনের কম কর্মচারী রয়েছে এমন ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এই মজুরি কাঠামো বাস্তবায়নের তারিখ ধার্য হয়েছে আগামী 1 আগস্ট, যাতে নিয়োগকর্তারা তাদের নিজ নিজ কোম্পানির বেতন কাঠামো কার্যক্রমের সমন্বয় করার জন্য সময় পান। মতবিনিময় সভা করেছে ব্রিটেনের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সভায় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের অগ্রগতি, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনা, নেটওয়ার্কিং বাড়ানো এবং ব্রিটিশ অর্থনীতিতে বাংলাদেশি ব্যবসায়ীদের ভূমিকা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব দেওয়া হয়। BBCCI এর সভাপতি মোহাম্মদ রফিক হায়দারের সভাপতিত্বে সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। সম্প্রতি লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া 20 মরদেহ বাংলাদেশিদের, এমন ধারণা আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের। এর আগে 30 জানুয়ারি এম্বাসি অব বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেজে জানানো হয়, উপকূলে অন্তত 20টি মরদেহ ভাসতে দেখা যায়। এসব মরদেহের সাথে কোনো নথিপত্র ছিল না। এসব হতভাগ্যকে আজদাদিয়া এলাকায় দাফন করা হয়েছে। রেড ক্রিসেন্ট বলছে, মরদেহগুলো বাংলাদেশিদের হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়। বিপিএল ফিক্সিং ইস্যুতে এখন টালমাটাল দেশের ক্রিকেট, তবে ম্যাচ কড়াপেটার বিষয়টা এখনও আছে তদন্তের টেবিলে। অভিযোগ প্রমাণিত হবার আগেই ঢালাওভাবে নামসহ খবর প্রকাশিত হয়। আইনের আশ্রয় নেবেন বলছেন সন্দেহের তালিকায় থাকা রাজশাহী ওপেনার এনামুল হক বিজয়। এদিকে সন্দেহের তালিকায় থাকা যুক্ত হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের নামও, কিন্তু সাইফ দোষী বিশ্বাস করতে চায় না তার দল রংপুর রাইডার্স। সারা জীবন সম্মানের জন্য ক্রিকেট খেললাম, এত কষ্ট করে ক্রিকেট খেলি, ন্যাশনাল টিমে চান্স পাই না, কত কষ্ট করে চলি, মানুষজন এরকম নিউজ করে, ভাই খুব কষ্ট পেয়েছি। আপনি তার আইনগত ব্যবস্থা নেবেন? তা তো অবশ্যই ভাই নিবই তো। এমন আসলে করাটাও ঠিক না, কারণ আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নেই বা আমাদের কাছে কোনো কিছু নেই যেখানে আমরা বলতে পারবো যে ওর উপরে ইনভেস্টিগেশন করা হোক। আওয়ার জব ইজ টু প্রোটেক্ট আওয়ার প্লেয়ার্স, আকসুস জব আর আকুস জব ইজ টু ইনভেস্টিগেট। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি।
বিপিএলের ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনএসসি থেকে করা হয়েছে সত্য অনুসন্ধান কমিটি। অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। দর্শক, আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।